Hello everyone, hope you all are doing well. This is Bithi and আজকে আমরা ডিসকাস করব ইউনিট 4 এর কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস নিয়ে। এর আগের পার্টে আমরা ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 নিয়ে ডিসকাস করেছিলাম, যেটা ডিল করছে এডুকেশন সাবজেক্টের সাথে। এবং আজকের আমাদের টপিক ইউনিট 4 এর টিচার্স এডুকেশন, যেখানে মেনলি রয়েছে কিছু কমিশনস টিচার এডুকেশন সম্পর্কে, পার্টিকুলার সেই কমিশনসগুলো কী বলেছে, কী রেকমেন্ডেশন দিয়েছে। এছাড়াও আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব যে কী ধরনের কোয়েশ্চেন্স আসে এই ইউনিট থেকে এবং কিভাবে এই ইউনিটের কোয়েশ্চেন্সগুলো অ্যাটেম্প্ট করা যেতে পারে, যেখানে আমরা মেনলি নিয়ে চলি কোয়েশ্চেন টু কনসেপ্ট অ্যাপ্রোচ, কিওয়ার্ড ফাইন্ড আউট করি, সেখান থেকে কোয়েশ্চেন টু কনসেপ্টে যাই এবং অপশনস নিয়ে আমরা ডিসকাস করি। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা এই কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস করব। সো দেখতে থাকো ভিডিওর লাস্ট অবধি। এবং আরেকটা কথা বলে রাখি যে তোমাদের যদি এডুকেশনের যে কোনো ইউনিটের বা পার্ট 1-এরও কোনো পার্টিকুলার কোনো টপিকে অর কনসেপ্টে প্রবলেম হয়, দেন তোমরা আমায় কমেন্টে লিখে জানাতে পারো, আমি সেই পার্টিকুলার টপিক ওয়াইজ সেটা কভার আপ করব। সো কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস চলতে থাকবে, তার সাথে কিছু আমি কনসেপ্টের দিকেও কভার আপ করে দেব। সো আজকে ইউনিট 4 নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, দ্য 4D মডেল of dream, discover, design and deliver will be the best fit with which of the following models of teacher education? অর্থাৎ টিচার এডুকেশনের কোন মডেলের সাথে এই 4D মডেল বেস্ট ফিট হয়? অপশনে রয়েছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, কম্পিটেন্সি বেসড মডেল, ইনকোয়ারি ওরিয়েন্টেড টিচার এডুকেশন মডেল অর জুরিসপ্রুডেন্স মডেল। সো এখানে আমাদের ফার্স্টলি জানতে হবে এই 4টে মডেল সম্পর্কে এবং ডি মডেল সম্পর্কে। তো চলো ফার্স্টলি আমরা জেনে নিই এই 4টে মডেল সম্পর্কে, দেন আমরা কোয়েশ্চেনে আসব। অ্যাকচুয়ালি 4D প্রসেস অ্যাপ্রিসিয়েটিভ এনকোয়ারি মডেল, যেটা মেনলি ম্যানেজমেন্টের সাথে ডিল করে, বাট এখানে তোমরা যদি দেখো তাহলে দেখবে সাইক্লিক প্রসেস, যেখানে ফার্স্ট ডিসকভারি, তোমার স্ট্রেংথস তুমি ডিসকভার করছো, সেই সম্পর্কে ড্রিম অর্থাৎ কোনো গোল বা প্ল্যান রেডি করছো, দেন সেটা ডিজাইন করছো কিভাবে তুমি ফ্রেমওয়ার্ক করবে, কিভাবে সেটা অ্যাটেন্ড করবে, অ্যান্ড দেন তোমার ডেস্টিনিতে তুমি পৌঁছচ্ছ। সো দিস ইজ অ্যাবাউট 4D মডেল, যেখানে পজিটিভ কোর থাকে, যেখানে বলা হয় তোমাকে সবসময় পজিটিভলি বলা হবে এবং তুমি তোমার ডেস্টিনিতে পৌঁছতে সক্ষম হবে। সো দিস ইজ অ্যাবাউট 4D মডেল। দেন আমরা যাই কম্পিটেন্সি বেসড মডেলে। সেকেন্ড মডেল ইজ কম্পিটেন্স বেসড মডেল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্কিলস, এবিলিটিস অ্যান্ড নলেজ। তোমার কী স্কিলস রয়েছে, অ্যাবিলিটিস অর্থাৎ তুমি কী করতে পারো, এবং নলেজ তোমার কতটা নলেজ আছে এবং কতটা নলেজ তোমাকে আরও গেইন করতে হবে, তারপরেই তুমি কম্পিটেন্সির সাথে অর্থাৎ কর্মদক্ষতার সাথে কোনো একটা কাজ কমপ্লিট করতে পারবে। দিস ইজ অ্যাবাউট কম্পিটেন্সি বেসড মডেল, যেখানে কোর কম্পিটেন্সির কথা বলা হয়। কোর কম্পিটেন্সি হচ্ছে যে ইন ডেপথ তোমার কতটা কম্পিটেন্সিস রয়েছে কোনো একটা কাজ করার জন্য। সো দিস ইজ অ্যাবাউট কম্পিটেন্সি বেসড মডেল। নেক্সট মডেল ইজ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, যার সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন আমাদের জেরম ব্রুনার। অ্যান্ড দিস মডেল হেল্প স্টুডেন্ট to understand and learn concept by identifying attributes or key features through a process of analysis, comparison and contrasting of example. অর্থাৎ কোনো একটা কনসেপ্ট আমরা যখন পুরোপুরি অ্যাটেন্ড করতে চাই, তখন আমরা কিভাবে অ্যাটেন্ড করতে পারি সে সম্পর্কে জেরম ব্রুনার আমাদের বলেছিলেন। সো দিস ইজ অ্যাবাউট কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। নেক্সট মডেল ইজ ইনকোয়ারি বেসড লার্নিং মডেল। সো তোমরা বুঝতেই পারছো দিস ইজ অ্যাবাউট কোয়েশ্চেনিং মডেল, যেখানে ফার্স্ট স্টেপ ইজ আস্ক অর্থাৎ টু আস্ক সামথিং, দেন ইনভেস্টিগেট, সেই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করা, দেন কনসেপ্ট এলো সেটা ক্রিয়েট করা, দেন
তারপরে গ্রুপের মধ্যে বা কারোর সাথে সিনিয়র পার্সনদের সাথে সেটা নিয়ে ডিসকাস করা অ্যান্ড দেন সেটা রিফ্লেক্ট করা, অর্থাৎ সেটা অ্যাপ্লাই করা। দিস ইজ ইনকোয়ারি বেসড লার্নিং মডেল। অ্যান্ড লাস্টলি জুরিসপ্রুডেন্সিয়াল ইনকোয়ারি মডেল, যেটা ডেভেলপ করেছিলেন ডোনাল্ড অলিভার অ্যান্ড জেমস পি শেভার 1974-এ টু হেল্প স্টুডেন্ট টু লার্ন টু থিঙ্ক সিস্টেমেটিক্যালি, যে কীভাবে সিস্টেমেটিক ওয়েতে ভাবতে হয় অ্যাবাউট কন্টেম্পোরারি ইস্যুস, অর্থাৎ যেই সমস্যাগুলো বা যেরকম সমাজে হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে সিস্টেমেটিক্যালি ভাবা। This model aims to develop the capacity for analyzing issues to assume the role of others and social dialogues, অর্থাৎ সেটা অ্যানালিসিস করা এবং দেখা যে এখানে সমাজের কী রোল, গভর্নমেন্টের কী রোল, সেই সম্পর্কে অ্যানালিসিস করা ইজ জুরিসপ্রুডেন্সিয়াল ইনকোয়ারি মডেল। সো এবার আমরা চলে যাব কোয়েশ্চেনে। সো সবগুলো মডেল সম্পর্কে আমরা পড়লাম। এবার এই কোয়েশ্চেন্স থেকে আমরা বলতে পারি যে বেস্ট ফিট বলেছে, অর্থাৎ ডি মডেলের সাথে বেস্ট ফিট কোন মডেলটি হয় টিচার এডুকেশনের। সো হিয়ার দ্য রাইট আনসার ইজ কম্পিটেন্সি বেসড মডেল। ওয়াই? কারণ ডি মডেলেও পজিটিভ কোরের কথা বলেছে এবং কম্পিটেন্সিতেও কোর কম্পিটেন্সির কথা বলেছে, যেখানে ইন ডেপথে গিয়ে কোনো একটা জিনিস আমরা তৈরি করছি বা কোনো একটা কাজ আমরা শিখছি। সো হিয়ার দ্য রাইট আনসার ইজ কম্পিটেন্সি বেসড model, which is best fit with D model. Next question is assertion reasoning এর। এই কোয়েশ্চেন কিভাবে অ্যাটেম্প্ট করতে হয় এর আগের ভিডিওতে আমি বলেছি। সো তোমরা যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই সেটা গিয়ে দেখো। সো এখানে টিচার এডুকেশন নিয়ে যেটা বলেছে অ্যাসারশনে, দ্যাট ইজ টিচার এডুকেশন কারিকুলাম হ্যাজ টু গিভ এনাফ স্কোপ to learners for developing their own logical thinking and problem solving ability, অর্থাৎ টিচার এডুকেশনের কারিকুলামে তাদের যথেষ্ট স্কোপ দিতে হবে, কাদের? লার্নার্সদের। কী করার জন্য? ফর ডেভেলপিং দেয়ার ওন লজিক্যাল থিঙ্কিং, তাদের যে লজিক্যাল থিঙ্কিং মাইন্ড এবং প্রবলেম সলভিং এবিলিটি সেইটাকে ডেভেলপ করার জন্য। ট্রু। রিজনিংয়ে বলছে দ্য লার্নার্স টুডে নিড কনসিডারেবল ফ্রিডম টু এক্সপ্লোর, এনকোয়ার অ্যান্ড ইনভেস্টিগেট, অর্থাৎ প্রত্যেকটি ছাত্রর আজকের দিনে দরকার ফ্রিডম টু এক্সপ্লোর, তাদের স্বাধীনতা দিতে হবে যাতে তারা এক্সপ্লোর করতে পারে, এনকোয়ার করতে পারে অর্থাৎ জিজ্ঞেস করতে পারে, সেলফ এনকোয়ারি করতে পারে অ্যান্ড ইনভেস্টিগেট করতে পারে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। সো রিজনও ট্রু। অ্যান্ড যদি আমরা এর মাঝে বিকজ লাগাই তাহলে দেখতে পাবো টিচার এডুকেশন কারিকুলাম হ্যাজ টু গিভ এনাফ স্কোপ টু লার্নার্স ফর ডেভেলপিং দেয়ার ওন লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটি because the learners today need considerable freedom to explore, inquire and investigate. So here the right answer is 1. Both A and R are true and R is the correct explanation of assertion. Third question is, which of the following is directly related to quality enhancement of teacher education program? অর্থাৎ টিচার এডুকেশন প্রোগ্রামের সাথে কোনটা ডিরেক্টলি রিলেট করছে এই অপশনের মধ্যে থেকে, যেটা কোয়ালিটি এনহ্যান্স করতে সাহায্য করে। সো ফার্স্ট অপশনে রয়েছে এক্সকারশন, ট্যুরস অ্যান্ড ট্রিপস, যে আমরা এডুকেশনাল ট্যুরে যাই সেটা। 2 অপশনে রয়েছে স্টাডি অফ আইসিটি বাই দ্য পিপল টিচার, অর্থাৎ আইসিটি বেসড এডুকেশন দেওয়া। এমফাসিস অন ইন্টার্নশিপ সেশন উইথ ইনবিল্ড ফিডব্যাক, যেখানে ইন্টার্নশিপ করানো হয়, যেখানে তুমি হয়তো কোনো একটা স্কুলে গেলে সেখানে কিছুদিন পড়ালে সেটাকে বলা হয় ইন্টার্নশিপ। সেটা যে কোনো রকম হতে পারে, টিচারের ক্ষেত্রে সে টিচিং করবে, আদার্স কোম্পানিতে গেলে সে কোম্পানির কাজ করবে, এই রকম হয়। দ্যাট ইজ কল্ড ইন্টার্নশিপ। 4th ইজ স্পেশালাইজড টকস অন ভ্যারিয়াস টপিকস, বিভিন্ন টপিক নিয়ে স্পেশালাইজড টক মানে কথাবার্তা বলা, ইন্টারাকশন করা। সো হিয়ার বলেছে কোয়ালিটি এনহ্যান্সমেন্টের কথা। সো ফার্স্ট অপশন যদি আমরা দেখি, এক্সকারশন, ট্যুরস ও ট্রিপস দিয়ে কি আমাদের কোয়ালিটি এনহ্যান্স হয় এডুকেশনের? অ্যাকচুয়ালি নট।
জাস্ট একটা রিফ্রেশমেন্টের জন্য আমরা এডুকেশনাল ট্যুরস করি, সো কোয়ালিটি এনহ্যান্স করতে সাহায্য করে না। সো অপশন 1 এলিমিনেট করো। এবার সেকেন্ড অপশনে স্টাডি অফ আইসিটি বাই দ্য পিপল টিচার, অর্থাৎ একজন পিপল টিচার মানে যে উড বি টিচার তিনি স্টাডি করছেন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির। জাস্ট থিওরিটিক্যাল স্টাডি করে কোয়ালিটি এনহ্যান্স করা যায় কিন্তু সেটা প্র্যাকটিক্যাল না। দেন আছে এমফাসিস অন ইন্টার্নশিপ সেশন উইথ ইনবিল্ট ফিডব্যাক, অর্থাৎ ফিডব্যাক দেওয়া যাবে এরকম ইনবিল্ট কিছু সিস্টেম আছে, আর তার সাথে এমফাসিস করা হচ্ছে ইন্টার্নশিপ সেশনের ওপর। সো ইন্টার্নশিপ মানে আমি আগেও বললাম যে তোমার টিচিং কোনো একটা পার্টিকুলার স্কুলে গিয়ে তুমি পড়াচ্ছ, সো সেখানে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে এবং তার ফিডব্যাক তুমি সেখান থেকে পাচ্ছ, স্টুডেন্টসদের থ্রু দিয়ে তুমি পেয়ে যাচ্ছ ফিডব্যাক। সো ইয়েস, দিস ক্যান বি এনহ্যান্স ইউর কোয়ালিটি ইন টিচিং এডুকেশন প্রোগ্রাম। অ্যান্ড ফোর্থ ইজ স্পেশালাইজড টক অন ভেরিয়াস টপিক্স, বিভিন্ন বিষয় নিয়ে স্পেশাল টকে, সেটাও থিওরিটিক্যাল নট প্র্যাকটিক্যাল সলিউশন। সো এখানে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ এমফাসিস অন ইন্টার্নশিপ সেশন উইথ ইনবিল্ট ফিডব্যাক, যেখানে তুমি ফিডব্যাক পাচ্ছ এবং তুমি ধীরে ধীরে তোমার কোয়ালিটি এনহ্যান্স করতে পারছো, যেটা ডিরেক্টলি রিলেট করছে টিচার এডুকেশন প্রোগ্রামের সাথে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার 3, emphasis on internship session with inbuilt feedback. Fourth question is, which of the following components of pre-service teacher education program has a greater scope for experiential learning? এখানে কিছু কনসেপ্ট বোঝার আছে, যেখানে বলা হচ্ছে ফলোয়িং কম্পোনেন্টস অফ প্রি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম। সো ফার্স্টেই বলি টিচার এডুকেশনের দুটো পার্ট। ফার্স্ট পার্টের রয়েছে প্রি সার্ভিস টিচার এডুকেশন অ্যান্ড সেকেন্ড ইজ ইন সার্ভিস টিচার এডুকেশন। তোমরা হয়তো নিশ্চয়ই সবাই শুনেছো। সো প্রি সার্ভিস কখন দেওয়া হয়? যখন আমি টিচিং প্রফেশনে যাচ্ছি তার আগে যে ট্রেনিং দেওয়া হয় তাকে বলা হয় প্রি সার্ভিস টিচার এডুকেশন, এবং চাকরি পেয়ে যাওয়ার পর যখন আমাদের কিছু ট্রেনিং দেওয়ানো হয় প্রফেশনে থাকাকালীন, দ্যাট ইজ কল্ড ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম। প্রি সার্ভিস, সো সেটার গ্রেটার স্কোপ কোথায় রয়েছে? এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এক্সপিরিয়েন্স যেখান থেকে আমরা পাবো, অভিজ্ঞতা অর্জন করতে পারবো। সো ফার্স্ট অপশনে রয়েছে পেডাগগি কোর্সেস থ্রু ইউজ অফ ডিসকাশন। এখানেও বলি এখানে দু রকমের জিনিস থাকে যেটা আমরা 7 ইউনিটে গিয়েও পড়বো। নাম্বার 1 ইজ পেডাগগি অ্যান্ড সেকেন্ড ইজ এন্ড্রাগগি। পেডাগগি হচ্ছে বাচ্চাদের টিচিং ম্যাটেরিয়াল নিয়ে কিভাবে পড়াতে হয় সেটা নিয়ে ডিল করে, অ্যান্ড এন্ড্রাগগি হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন নিয়ে ডিল করে। সো দিস ইজ পেডাগগি অ্যান্ড এন্ড্রাগগি। সো এখানে কি বলেছে? পেডাগগি কোর্সেস থ্রু ইউজ অফ ডিসকাশনের থ্রু দিয়ে আমরা পেডাগগি সম্পর্কে জানছি। সেকেন্ড ইজ ফাউন্ডেশন কোর্সেস থ্রু ক্রিটিক্যাল এক্সপোজার। ফাউন্ডেশন কোর্স বলতে বোঝানো হয় বেসিক কোর্স। ফাউন্ডেশন কোর্সে ক্রিটিক্যাল এক্সপোজারের সাথে আমরা ফাউন্ডেশন কোর্স শিখব, সেটা বলা হচ্ছে অপশন নাম্বার 2তে। থার্ড অপশনে বলা হচ্ছে রিফ্লেকটিভ রিডিং বেসড অন গ্রেট এডুকেটার্স ওয়ার্ক, অর্থাৎ তুমি একটা কোনো গ্রেট এডুকেটার্স সম্পর্কে পড়ছো এবং তার চিন্তাভাবনা তার কাজকর্ম দেখে তুমি প্রভাবিত হচ্ছ, তুমি তাদের থিঙ্কিং নিজের জীবনে অ্যাপ্লাই করছো বা কাজকর্মে অ্যাপ্লাই করছো, দ্যাট ইজ কল্ড রিফ্লেকটিভ রিডিং। অ্যান্ড ফোর্থ ইজ ইন্টার্নশিপ থ্রু স্কুল অ্যাটাচমেন্ট, অর্থাৎ স্কুলের থ্রু দিয়ে ইন্টার্নশিপ করা, যেখানে ইন্টার্নশিপে তোমার বিএডে তোমাদের করানো হয়, যেখানে স্কুলে যেতে হয় এবং স্কুলে গিয়ে তোমাদের কিছু দিনের ইন্টার্নশিপ করতে হয়, দ্যাট ইজ ইন্টার্নশিপ থ্রু স্কুল অ্যাটাচমেন্ট। ওকে, সো হিয়ার তোমরা বুঝতেই পারছো রাইট অ্যান্সার কি, যেখানে আমরা এক্সপিরিয়েন্স গেইন করি, দ্যাট ইজ ইন্টার্নশিপ থ্রু স্কুল অ্যাটাচমেন্ট। এক্সপিরিয়েন্স তো আমরা সেখানেই পাই যখন আমরা ইন্টার্নশিপ করি, যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসরুমে যাই, বাচ্চাদেরকে পড়াই, বাচ্চারা কীরকম বিহেভ করছে, কীভাবে শিখছে, হাউ টু টিচ, সেইগুলো সম্পর্কে আমি জানতে পারছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। সেটাই হচ্ছে গ্রেটার স্কোপ ফর এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। সো
The right answer is fourth, internship through school attachment. আজকে last question is, as per the principle of span of control, how many teachers can be effectively supervised by a teacher supervisor? সো এখানে কোয়েশনে বলা হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল বলতে কি বোঝায়? কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করা, স্প্যান কথার অর্থ হচ্ছে যে কত দূর অবধি বা কতজন অবধি তুমি কন্ট্রোল করতে পারছো, দ্যাট ইজ কল স্প্যান অফ কন্ট্রোল। যেখানে একজন ব্যক্তির আন্ডারে কতজন থাকলে তুমি তাদের কন্ট্রোল করতে পারো। যেমন ক্লাসে হয় যে একজন টিচারের আন্ডারে কতজন স্টুডেন্ট থাকতে পারে, তার স্প্যান অফ কন্ট্রোল কতটা। একইভাবে একজন টিচার সুপারভাইজারের আন্ডারে কতজন শিক্ষক থাকলে তিনি ভীষণ ভালোভাবে তাদের সুপারভাইজ করতে পারবেন। সো দিস ইজ আ ইনফরমেটিভ টাইপ অফ কোয়েশ্চেন। সো তোমাকে এই সম্পর্কে একটু ইনফরমেশন থাকতে হবে। সো চলো একটু দেখে নিই প্রিন্সিপাল অফ স্প্যান অফ কন্ট্রোল কী। So, span of control refers to the number of subordinates that can be managed effectively and efficiently by supervisor or managers in an organization. অর্থাৎ একটি অর্গানাইজেশনের যে ম্যানেজার বা সুপারভাইজার তার আন্ডারে কতজন সাবঅর্ডিনেটস সে কন্ট্রোল বা ম্যানেজ করতে পারবে। Depending on the type of supervision, a span of 3 to 8 subordinates for managers at higher level was considered adequate. অর্থাৎ 3 থেকে 8 মোটামুটি সাবঅর্ডিনেটস একজন সুপারভাইজারের আন্ডারে কাজ করতে পারে। অর্থাৎ ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে টাইপ অফ অর্গানাইজেশনের ভিত্তিতে মোটামুটি 3 থেকে 8 সাবঅর্ডিনেটস ম্যানেজ করা যেতে পারে, অর্থাৎ স্প্যান অফ কন্ট্রোল 3 to 8। এবার আমরা চলে যাই কোয়েশ্চেনে। এখানে অপশনের রয়েছে এনি নাম্বার অফ টিচার্স, 4 to 6 টিচার্স, 6 to 10 টিচার্স, ম্যাক্সিমাম 15 টিচার্স। সো এইরকম অপশনে একটু ডিফিকাল্ট হয়ে যায় অপশন চুজ করা, যেখানে মনে হয় সবগুলোই সিমিলার বা যে কোনো একটা হতে পারে। সো এই কোয়েশ্চেনের আনসার আমরা দিতে পারি এলিমিনেশন মেথডের মাধ্যমে। সো ফার্স্টলি এনি নাম্বার অফ টিচার্স, ফার্স্ট এলিমিনেট দিস ইজ, আমরা কি পড়লাম 3 to 8 স্প্যান অফ কন্ট্রোল হতে পারে, ম্যাক্সিমাম 15 টিচার্সও এলিমিনেট করে দাও। সো 1 and 4 ফার্স্টেই এলিমিনেট হয়ে গেল। এবার বলেছে 3 to 8, এবার 10 তো 8-এর বেশি হয়ে যাচ্ছে, সো থার্ড অপশনও কাট করো। সো আমরা এখানে মোটামুটি পাচ্ছি 4 to 6 টিচার্স আন্ডার আ টিচার সুপারভাইজার। সো দিস ইজ option number 2. The right answer is 4 to 6 teachers supervised by a teacher supervisor. Okay, so this is for today. We will discuss about unit 4, the second part, in the next video. দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, যাদের দরকার লাইক কমেন্ট করে দিও। ওকে, সো থ্যাংক ইউ, স্টে ব্লেসড and stay happy, stay safe.